সহস্রাব্দ ধরে বিশ্বের সর্বশ্রেষ্ঠ সাম্রাজ্যগুলো ঠিক একই মারাত্মক ভুলটি করেছিল। তারা তলোয়ার হাতে নিয়ে ইরানি মালভূমিতে এই সভ্যতাকে পৃথিবী থেকে চিরতরে মুছে ফেলার এক নিশ্চিত বিশ্বাস নিয়ে আক্রমণ করেছিল। আলেকজান্ডার দ্য গ্রেটের ম্যাসেডোনিয়ান ফ্যালাংস এখানে আক্রমণ করেছিল। নিষ্ঠুর রোমান লিজিয়নরা এখানে এসেছিল। এক নতুন ধর্মের পতাকাতলে আরব বাহিনী এখানে আছড়ে পড়েছিল এবং চেঙ্গিস খানের দুর্ধর্ষ মঙ্গল বাহিনী এখানে চালিয়েছিল ভয়াবহ ধ্বংসলীলা, যাদের পেছনে পড়েছিল কেবল মানুষের মাথার খুলির স্তূপ। অন্য যে কোনো জাতি এতগুলো বড় আঘাতের পর চিরতরে ইতিহাসে হারিয়ে যেত। তারা বিবর্তনের জেনেটিক এবং সাংস্কৃতিক মিশেলে বিলীন হয়ে যেত, ঠিক যেমনটা ঘটেছিল ব্যাবিলনীয়, হিট্টাইড বা অ্যাসিরীয়দের ক্ষেত্রে। কিন্তু ইরানের ক্ষেত্রে সম্পূর্ণ অভাবনীয় কিছু ঘটল। বারবার যুদ্ধক্ষেত্রে হেরে গিয়েও, রাজধানী হারিয়ে এবং দীর্ঘকাল দখলদারিত্ব সহ্য করেও ইরানিরা এমন কিছু করেছে যা বিশ্বের আর কেউ করতে পারেনি। তারা তাদের বিজয়ীদেরই আত্মস্থ করে নিয়েছে। মাত্র কয়েক দশক পার হতে না হতেই সেই নিষ্ঠুর আক্রমণকারীরাই ফার্সি ভাষায় কথা বলতে শুরু করত, ফার্সি আস্থাপত্য তৈরি করত, তাদের প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করত, এমনকি পারস্যের রাজকীয় পোশাকও পরত। বারবার প্রাচ্য যেন তার সমস্ত পাশ্চাত্য ঘাতক আর যাযাবরদের নিজের ভেতরেই হজম করে ফেলেছিল। প্রাচীনকাল থেকে আজ পর্যন্ত ইরান কিভাবে প্রতিটি প্রধান বিশ্বশক্তিকে তার সাথে আপোষ করতে বাধ্য করেছে, কিভাবে তারা তাদের স্বতন্ত্র পরিচয় রক্ষা করল, এবং কিভাবে ৫,০০০ বছরের ইতিহাসের সেই মহান পারস্য স্বেচ্ছায় তার কিংবদন্তি নাম ত্যাগ করে পুরো বিশ্বকে তাকে ইরান বলে ডাকতে বাধ্য করল। ঐতিহ্যগতভাবে পাশ্চাত্য জগৎ মেসোপটেমিয়া অর্থাৎ সুমের এবং ব্যাবিলন অথবা প্রাচীন মিশরকে সভ্যতার সূতিকাগার মনে করে। এই বিশ্ব দর্শনে ইরানকে প্রায়শই অবজ্ঞা করা হয়, আর এটি একটি বিশাল ঐতিহাসিক অবিচার। বিবর্তন এখানে তার স্বাভাবিক গতিতে চলেছে। ৫০,০০০ বছর আগে নিয়ান্ডারথালরা এখানে রাজত্ব করত, যাদের জায়গা নেয় ৩৬,০০০ বছর আগের ক্রো ম্যাগননরা। তবে আসল বিপ্লব শুরু হয় আরও পরে। প্রত্নতাত্ত্বিকরা ইরানি ভূখণ্ডে জিরফট সংস্কৃতি এবং সিয়াল জিগুরাটের মতো উন্নত নগর বসতি আবিষ্কার করেছেন, যা ৬,০০০ থেকে ৭,০০০ বছর পুরনো। চতুর্থ সহস্রাব্দের সেরামিক পাত্রগুলো অকাট্যভাবে প্রমাণ করে যে মেসোপটেমিয়া এবং চীনের পাশাপাশি বিশ্বের প্রাচীনতম সভ্যতাগুলো এখানেই বিকশিত হয়েছিল। এই ভূখণ্ডের প্রথম প্রধান ভূ-রাজনৈতিক শক্তি ছিল এলাম, যা আধুনিক ইরানের দক্ষিণ পশ্চিমে অবস্থিত, এবং এর রাজধানী ছিল সুসা শহরে। এলামীয়রা এতটাই শক্তিশালী ছিল যে খ্রিস্টপূর্ব ২৬তম শতাব্দীতে তারা সুমেরীয়দের ওপর নিজেদের ইচ্ছা চাপিয়ে দিত। কিন্তু সবচেয়ে চমকপ্রদ ঘটনা ঘটে খ্রিস্টপূর্ব ২৩তম শতাব্দীতে, যখন আক্কাডীয় রাজা নারাম সিন এলামের সাথে যুদ্ধে জড়ান। সেই সংঘর্ষ কেবল সাধারণ কোনো সন্ধির মাধ্যমে শেষ হয়নি, বরং একটি লিখিত চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। একবার চিন্তা করুন, এটি মানব ইতিহাসের প্রথম নথিভুক্ত আন্তর্জাতিক চুক্তি। বৈশ্বিক কূটনীতির একেবারে গোড়াপত্তনে দাঁড়িয়েছিল এই ইরানি অঞ্চলটি। যাদের আমরা আজ ইরানি বলি, তারা এখানে পরে এসেছিল। খ্রিস্টপূর্ব ২০ থেকে ১৫ শতকের মধ্যে যাযাবর উপজাতিরা উত্তর দিক থেকে, অর্থাৎ মধ্য এশিয়ার স্টেপ এবং ককেসাস অঞ্চল থেকে এই পাহাড়ি মালভূমিতে নামতে শুরু করে। তারা ইন্দো ইউরোপীয় জাতিগোষ্ঠীর এক বিশাল পরিবারের অংশ ছিল, যারা তাদের স্বতন্ত্র ইন্দো ইরানি শাখার প্রতিনিধিত্ব করত। এই ভূমিতে বসতি স্থাপন করে তারা নিজেদের আর্য অর্থাৎ অভিজাত বলে ডাকতে শুরু করে এবং তাদের নতুন বাসভূমির নাম দেয় এরিয়ানাম ভেজা, যার অর্থ আর্যদের ভূমি। সময়ের সাথে সাথে এই শব্দটি রূপান্তরিত হয়ে আমাদের পরিচিত নাম ইরানে পরিণত হয়। এই রুক্ষ পাহাড় আর মরুভূমিতেই জন্ম নিয়েছিল ইরানিদের প্রধান অস্ত্র। এটি কোনো রথ ছিল না কোনো বিশেষ ধনুক, এটি ছিল একটি শক্তিশালী মতাদর্শ।
খ্রিস্টধর্ম এবং ইসলামের আবির্ভাবের অনেক আগে ইরানি মালভূমিতে এক ধর্মের জন্ম হয় যা মানুষের চেতনাকে ওলটপালট করে দিয়েছিল। জরাথুস্ত্রবাদ। প্রাচীন ইরানীদের কাছে জীবন কেবল অর্থহীন কোনো ঘটনা বা ঋতু পরিবর্তনের চক্র ছিল না। মহাবিশ্বকে দেখা হতো আহুরা মাজদা, অর্থাৎ আলো, সত্য এবং শৃঙ্খলার ঈশ্বর, এবং আহরিমান, অর্থাৎ পরম মন্দ, মিথ্যা এবং অন্ধকারের শক্তির মধ্যে এক আপোষহীন যুদ্ধ ময়দান হিসেবে। সবচেয়ে বড় কথা হল, জরাথুস্ত্রবাদ স্পষ্টভাবে এই মন্দের মানচিত্র তৈরি করেছিল। অন্ধকার জগৎ বলতে মনে করা হতো ইউরেশিয়ার যাযাবর অঞ্চলকে, অর্থাৎ তুরানকে, যেখান থেকে অনবরত বিধ্বংসী আক্রমণ চালানো হতো। ইরানি হওয়ার অর্থ ছিল আলোর যোদ্ধা হওয়া। তাদের পুরো সংস্কৃতি, কবিতা এবং রাষ্ট্র ব্যবস্থা গড়ে উঠেছিল মঙ্গলের শক্তিকে সক্রিয়ভাবে সহায়তা করার ধারণার ওপর। এই দর্শন জাতিকে এক অভাবনীয় ঐক্য দিয়েছিল। কিন্তু জরাথুস্ত্রবাদ আরও বিশাল কিছু করেছিল। এই ঐতিহ্যই ইতিহাসে প্রথম ঘোষণা করেছিল যে তার সময় বৃত্তাকারে ঘোরে না, সময় রৈখিক। বিশ্বের একটি শুরু ছিল, সৃষ্টি, এবং এর একটি অনিবার্য শেষ থাকবে। আলো আর অন্ধকারের মধ্যে একটি চূড়ান্ত যুদ্ধ, আগুনের মাধ্যমে বিশ্বের পবিত্রকরণ এবং শেষ বিচার। এই ধারণা কিভাবে বিশ্ব জয় করল? যখন পারসিকরা খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ শতাব্দীতে ব্যাবিলন জয় করল, তারা সেখানে বন্দী ইহুদিদের মুক্ত করে দিল। জুদিয়া প্রায় ২ শতাব্দী ধরে পারস্য সাম্রাজ্যের একটি প্রদেশে পরিণত হয়েছিল। এই নিবিড় মেলামেশার সময় ইহুদি চিন্তাবিদেরা জরাথুস্ত্রবাদীদের কাছ থেকে সময়ের সমাপ্তির অপেক্ষা, রৈখিক সময় এবং শেষ বিচারের সংস্কৃতি গ্রহণ করেন। পরে এই মতবাদ খ্রিস্টধর্ম এবং ইসলামে প্রবাহিত হয়। ফ্রেডরিক নিৎসে সহ বিশিষ্ট দার্শনিকেরা স্বীকার করেছেন যে ইরান রৈখিক সময় আবিষ্কারে প্রধান ভূমিকা পালন করেছে, যা আজও আমাদের চিন্তার মূল ভিত্তি। আর্যদের প্রথম সত্যিকারের মহান রাষ্ট্র ছিল মিডিয়া, যা খ্রিস্টপূর্ব ৬৭০ সালে গঠিত হয়। মিডিয়রা খুব বেশি দিন টেকেনি, কিন্তু তারা দুর্ধর্ষ অ্যাসিরীয় সাম্রাজ্য ধ্বংস করতে সক্ষম হয়েছিল। তাদের আধিপত্য খুব দ্রুতই তাদেরই আত্মীয় পারসিকদের হাতে শেষ হয়। ৫৫০ খ্রিস্টাব্দে সাইরাস দ্য গ্রেট, যিনি রক্তে অর্ধেক পারসিক এবং অর্ধেক মিডিয় ছিলেন, তার ২ জাতিকে একত্রিত করেন। এই মিলনের মধ্য দিয়েই তিনি এমন কিছু গড়ে তোলেন যাকে ইতিহাসবিদেরা অ্যাকিমেনিড সাম্রাজ্য বলে ডাকবেন, যা ছিল পৃথিবীর ইতিহাসের প্রথম পরাশক্তি। সাইরাস অতীতের স্বৈরাচারীদের চেয়ে আলাদা ছিলেন। লিডিয়া, এশিয়া মাইনরের গ্রিক শহর অথবা ব্যাবিলন জয় করার সময় তিনি তাদের মন্দির ধ্বংস করেননি বা মানুষকে দাস বানাননি। তিনি সম্মানের উপর ভিত্তি করে এক বিশাল সাম্রাজ্য গড়েছিলেন। তার উত্তরাধিকারী প্রথম দারিউস সাম্রাজ্যের সীমানা মিশর থেকে সিন্ধু নদ পর্যন্ত বিস্তৃত করেন। প্রায় ৫ কোটি মানুষ, তৎকালীন পৃথিবীর মোট জনসংখ্যার অর্ধেক, পারস্যের শাসনাধীনে বাস করত। দারিউস পুরো দেশকে ২০টি প্রশাসনিক জেলায় বা স্যাট্রেপিজে বিভক্ত করেন, অভিন্ন কর ব্যবস্থা চালু করেন, দারিক নামক স্বর্ণমুদ্রা তৈরি করেন এবং এমন এক রাজপথ তৈরির পরিকল্পনা করেন যেখানে বিশ্বের দ্রুততম রাষ্ট্রীয় ডাক পরিষেবা চলত। কিন্তু ইতিহাস কোনো দুর্বলতাকে ক্ষমা করে না। যাযাবর অন্ধকার থেকে সাম্রাজ্যকে রক্ষা করার প্রচেষ্টায় সাইরাস দ্য গ্রেট মধ্য এশিয়ায় মাসাগেটে উপজাতিদের বিরুদ্ধে যুদ্ধে যান, আর সেখানেই এই শ্রেষ্ঠ সম্রাটের জীবনাবসান হয়। সেই যুদ্ধ এতটাই নৃশংস ছিল যে পারস্য সেনাবাহিনী প্রায় নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। ঐতিহাসিক হেরোডটাসের মতে মাসাগেটিদের নেত্রী রানী তোমিরিস তার ছেলের মৃত্যুর প্রতিশোধ নিতে সাইরাসের দেহ খুঁজে বের করার নির্দেশ দেন। তিনি তার মাথা ছিন্ন করে মানুষের রক্তে ভরা একটি চামড়ার ব্যাগের ভেতর ছুঁড়ে দিয়ে ঘোষণা করেন, তুমি রক্তের তৃষ্ণার্ত ছিলে, এবার তোমার স্বাদ মেটাও। এই ট্র্যাজেডি সত্ত্বেও সাম্রাজ্য টিকেছিল। আমরা মনে করতে অভ্যস্ত যে বিখ্যাত গ্রেকো পার্সিক যুদ্ধ
যেখানে ৩০০ স্পার্টান ছিল তারা পারসিকদের চূর্ণ করে দিয়েছিল। এটি আসলে একটি পশ্চিমা মিথ। হ্যাঁ, গ্রিকরা তাদের স্বাধীনতা রক্ষা করেছিল ঠিকই, কিন্তু বিশাল অ্যাকিমেনিড সাম্রাজ্যের কাছে কয়েকটি সীমান্ত শহর হারানো ছিল মশার কামড়ের মতো। পারসিকরা কেবল যুদ্ধের কৌশল বদলে ফেলেছিল। তারা প্রথমে এথেন্স এবং পরে স্পার্টাকে অর্থ দিয়ে সাহায্য করতে শুরু করে, যাতে গ্রিকরা নিজেদের মধ্যেই বিবাদে লিপ্ত থাকে। পারসিকরা যা বিশাল সেনাবাহিনী দিয়ে জয় করতে পারেনি তা তারা স্রেফ কিনে নিয়েছিল। শেষ পর্যন্ত খ্রিস্টপূর্ব ৩৮৭ সালে ক্লান্ত গ্রিকরা পারস্য রাজা আর্টাক্সার্ক্সিসের শর্তে এক অপমানজনক চুক্তিতে সই করতে বাধ্য হয়। পারস্য বিন্দুমাত্র রক্ত না ঝরিয়েই গ্রিসের অবিসংবাদিত অধিপতি হয়ে উঠেছিল। প্রকৃত মহাবিপর্যয় এসেছিল পরে। অ্যাকিমেনিড সাম্রাজ্য এতটাই বিশালাকার ধারণ করেছিল যে একটি দুর্বল কেন্দ্রীয় সরকারের পক্ষে ডজন ডজন ভিন্ন জাতিকে নিয়ন্ত্রণ করা আর সম্ভব ছিল না। ম্যাসিডোনিয়ার এক তরুণ এবং উচ্চাকাঙ্ক্ষী রাজা আলেকস্যান্ডার এই সুযোগটি নিলেন। খ্রিস্টপূর্ব ৩৩০ সালে ম্যাসিডোনিয়ান বাহিনী নির্দয়ভাবে পারস্য সেনাদল ধ্বংস করে দেয়। আলেকস্যান্ডার জাঁকজমকপূর্ণ পার্সেপোলিস নগরী পুড়িয়ে দেন। মনে হয়েছিল ইরানের হাজার বছরের গৌরবময় ইতিহাস শেষ। কিন্তু ঠিক তখনই ইরানের সেই কালজয়ী টিকে থাকার কৌশলটি কাজ শুরু করে। প্রাচ্যের সংস্কৃতি পদ্ধতিগতভাবে তার পাশ্চাত্য বিজেতাদের গ্রাস করতে শুরু করে। আলেকস্যান্ডার নিজেই পারস্যের পোশাক পরতে শুরু করেন এবং ফার্সি রাজকীয় শিষ্টাচার গ্রহণ করেন। হেলেনীকরণের সমস্ত চেষ্টা ইরানের গভীর এবং প্রাচীন বিশ্বদর্শনের কাছে নতি স্বীকার করে। খ্রিস্টপূর্ব ৩য় শতাব্দীতে পার্থিয়ানরা, যারা ছিল একটি ইন্দো ইরানীয় উপজাতি, তারা গ্রিকদের হটিয়ে দেয় এবং পার্থিয়ান সাম্রাজ্য গড়ে তোলে। পার্থিয়ান শাসক প্রথম মিথ্রিদেতেস নিজেকে রাজাদের রাজা এবং অ্যাকিমেনিডদের উত্তরাসূরি হিসাবে ঘোষণা করেন। ৫ শতাব্দী ধরে পার্থিয়ানরা তাদের দ্রুতগতিশীল অশ্বারোহী বাহিনী এবং বিখ্যাত পার্থিয়ান শটের উপর নির্ভর করে রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে বুক চিতিয়ে লড়াই করে এবং মধ্যপ্রাচ্যের রোমানদের চূর্ণ বিচূর্ণ করে দেয়। এরপর ২২৪ সালে এক নতুন স্বর্ণযুগের সূচনা হয়। শাসনীয় রাজবংশ ক্ষমতায় আসে। তারা একটি কঠোরভাবে কেন্দ্রীভূত রাষ্ট্র গড়ে তোলে, যেখানে জরধাস্ত্রবাদ রাষ্ট্রীয় আদর্শে পরিণত হয়। সমাজকে পুরোহিত, যোদ্ধা, আমলা এবং সাধারণ মানুষ থেকে এই কঠোর স্তরে ভাগ করা হয়েছিল, যা ছিল একটি আদর্শ মেধাতন্ত্র। শাসনীয় ইরান ছিল একটি পরাশক্তি, যারা প্রথমে রোম এবং পরে বাইজেন্টিয়ামের সাথে প্রায় ৪০০ বছর ধরে বিধ্বংসী যুদ্ধ চালিয়ে গেছে। কিন্তু শতাব্দীর পর শতাব্দী ধরে চলা এই অবিরাম যুদ্ধ ইরানকে নিঃস্ব করে দিয়েছিল। ৭ম শতাব্দীর মাঝামাঝি সময়ে সাসানীয় সাম্রাজ্য ছিল এক রক্তাক্ত জখম হওয়া দানব। আরব উপদ্বীপের মরুভূমি থেকে উঠে আসা এক নতুন এবং নজিরবিহীন শক্তি এই সুযোগটি নিল। আরব খিলাফত। ৬৫১ সালে পারস্যের রাজধানীর পতন ঘটে এবং সাসানীয় বংশের শেষ শাহ বিশ্বাসঘাতকতার শিকার হয়ে নিহত হন। সমগ্র ইরান আরব শাসনের অধীনে চলে যায়। আরবরা সাথে নিয়ে আসে নতুন ধর্ম ইসলাম এবং এক নতুন ভাষা। জরাথুস্ত্রবাদ ম্লান হতে শুরু করে। অন্য যে কোনো সংস্কৃতির জন্য এর অর্থ হতো পরিচয়ের চিরস্থায়ী বিলুপ্তি। কিন্তু পারসিকরা আবার তাদের সেই সাংস্কৃতিক জাদু দেখালো। ইসলামী খিলাফত, বিশেষ করে আব্বাসীয়দের আমলে, ফার্সি আমলা, পণ্ডিত এবং কবিদের মেধার ওপর ব্যাপকভাবে নির্ভরশীল হয়ে পড়ে। আরব খলিফারা পারস্যের শাসন পদ্ধতি গ্রহণ করেন। ফার্সি ভাষা কেবল টিকেই থাকেনি, এটি ডজন ডজন সাম্রাজ্যকেও ছাড়িয়ে গেছে এবং শ্রেষ্ঠ বিজ্ঞান চর্চা এবং কালজয়ী কবিতাগুলো এই ভাষাতেই লেখা হতে থাকে। আরবদের পরে এক সত্যিকারের কেয়ামত নেমে এসেছিল ইরানের ওপর। ১২২০ সালে মধ্য এশিয়ার স্তেপ থেকে চেঙ্গিস খান আক্রমণ করেন। মঙ্গলরা আস্ত শহরগুলোকে জবাই করেছিল এবং হাজার বছরের পুরনো সেচ ব্যবস্থা পৃথিবী থেকে মুছে দিয়েছিল। কিন্তু চেঙ্গিস খানের নাতি হুলাগু যখন এখানে ইলখানাত নামে একটি মঙ্গল রাষ্ট্র গঠন করেন, তখন এক অবিশ্বাস্য ঘটনা ঘটে। সেই কঠোর আক্রমণকারীরা হঠাৎ করেই ইসলাম গ্রহণ করেন। তারা ফার্সি ভাষাকে রাষ্ট্রের ভাষা করে তোলে।
তারা নীল গম্বুজ বিশিষ্ট বিশাল সব ফার্সি মসজিদ নির্মাণ শুরু করে। চতুর্দশ শতাব্দীর শেষে ইতিহাসের পুনরাবৃত্তি ঘটে, যখন তৈমুর লং এই ভূমিতে ঝাঁপিয়ে পড়েন। তিনি কাটা মাথার খুল্লি দিয়ে পিরামিড তৈরি করেছিলেন। ঠিক সেই সময়ই তিনি পারস্যের সংস্কৃতির সামনে বিস্ময়ে নতজানু ছিলেন। তার বংশধর তৈমুরীয়রা ইরানে এক সত্যিকারের পারস্য রেনেসা শুরু করেছিলেন। প্রায় ৩০০ বছর ধরে ইরান ছিল এক ফুটন্ত কড়াইয়ের মতো অস্থির। এরপর ১৫০১ সালে শাহ ইসমাইল নামে এক ব্যক্তি আবির্ভূত হন। তিনি দেশটিকে পুনরায় ঐক্যবদ্ধ করেন এবং সাফাভিদ রাষ্ট্র প্রতিষ্ঠা করেন। সাফাভিদরাই শিয়া ইসলামকে ইরানের রাষ্ট্রীয় ধর্ম বানিয়েছিল, যা ইরানকে সুন্নি প্রধান ইসলামী জগৎ এবং অটোমান সাম্রাজ্য থেকে সাংস্কৃতিক এবং রাজনৈতিকভাবে চিরতরে আলাদা করে দেয়। ইরান আবারও তার কঠোর এবং অনন্য পরিচয় গড়ে তোলে। ১৯ শতকের মধ্যে তুর্কি কাজার বংশের অধীনে ইরান গভীর সংকটে পড়ে। রুশ সাম্রাজ্যের সাথে বিধ্বংসী যুদ্ধের ফলে দেশটি আধুনিক জর্জিয়া, আর্মেনিয়া এবং আজারবাইজানের ভূখণ্ড চিরতরে হারায়। ২০ শতকের শুরুতে ইরান গ্রেট গেম বা মহান খেলার এক মঞ্চে পরিণত হয়, যা ছিল ব্রিটিশ এবং রুশ সাম্রাজ্যের ভূ-রাজনৈতিক লড়াই। ব্রিটিশরা ইরানের তেল শোষণ করছিল, আর রুশ সৈন্যরা উত্তর দিকে অবস্থান করছিল। ১৯২৫ সালে এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে রেজা শাহ পাহলভি ক্ষমতায় আসেন। তিনি শিল্পায়ন এবং আধুনিকতার এক কঠোর পথ বেছে নেন, আর ১৯৩৫ সালে তিনি এমন এক পদক্ষেপ নেন যা বৈশ্বিক কূটনীতিকে নাড়িয়ে দেয়। শতাব্দী ধরে পুরো পাশ্চাত্য জগৎ এই দেশটিকে পারস্য বলে ডাকত। এই শব্দটি ইউরোপীয়দের কাছে কেবল রূপকথা এবং অনগ্রসরতার সাথে যুক্ত ছিল। রেজা শাহ ঘোষণা করলেন, যথেষ্ট হয়েছে। তিনি সব দূতাবাসে একটি আনুষ্ঠানিক নির্দেশ পাঠালেন। এখন থেকে এই দেশটিকে তার সত্যিকারের প্রাচীন নাম ইরান বলে ডাকতে হবে। এটি কেবল কোনো ভাষাগত শখ ছিল না, এটি ছিল একটি বলিষ্ঠ বিবৃতি। আমরা কোনো বিদেশি উপনিবেশ নই, আমরা প্রাচীন শিকড় সমৃদ্ধ এক আধুনিক এবং শক্তিশালী জাতি, আর তোমাদের আমাদের সাথে আপোষ করতে হবে। ইরানের ইতিহাস সবসময় আমূল পরিবর্তনের ইতিহাস। ২০ শতকে দেশটি নিজেকে বিশ্ব রাজনীতির দাবার ছকে আবিষ্কার করে, যেখানে সে পরাশক্তিদের স্বার্থের মাঝে আটকে পড়ে। কয়েক দশকের রাজনৈতিক অস্থিরতা এবং বিদেশি হস্তক্ষেপের ফলে শেষ পর্যন্ত ১৯৭৯ সালে ইরানে ইসলামী বিপ্লবের বিস্ফোরণ ঘটে। রাজতন্ত্রের পতন ঘটে, ইরান একটি থিওক্র্যাটিক রিপাবলিকে পরিণত হয় এবং পাশ্চাত্যের সাথে সম্পর্ক ছিন্ন হয়। আর আজ আমরা এক অত্যাশ্চর্য ঐতিহাসিক বৈপরীত্য প্রত্যক্ষ করছি। আধুনিক মানুষের মনে দুটি সম্পূর্ণ ভিন্ন রাষ্ট্র একই সাথে বাস করে। ইরান শব্দটি শুনলেই মনে পড়ে ভূ-রাজনৈতিক উত্তেজনা, কঠোর নিষেধাজ্ঞা এবং সংঘাতের চিত্র। অন্যদিকে পারস্য শব্দটি হাস্যকরভাবে মোটেও হারিয়ে যায়নি, বরং এটি এক রোম্যান্টিক এবং প্রায় অলৌকিক মহিমা অর্জন করেছে। পারস্য মানেই হারানো যাজক, মার্জিত কবিতা এবং রূপকথার সাম্রাজ্য। ৫,০০০ বছরের ইতিহাসে এই সংস্কৃতি টিকে থাকার এক অনন্য কৌশল তৈরি করেছে। যখন তারা ম্যাসেডোনিয়ান, আরব বা মঙ্গোলদের সাথে লড়াই করেছে, তারা হারিয়ে যায়নি। তারা তাদের বিজেতাদেরই আত্মস্থ করেছে এবং তাদের নিজের ছাঁচে নতুন করে গড়ে তুলেছে। তারা সভ্যতার শুরুতে দাঁড়িয়েছিল এবং তারাই আমাদের বর্তমান সময়ের মৌলিক ধারণাগুলো তৈরি করেছে। তবে হয়তোবা তাদের সবচেয়ে বড় যুদ্ধটি এখনই চলছে, কারণ কখনো কখনো দেশের একটি সাধারণ নামের আড়ালে লুকিয়ে থাকে এক অদৃশ্য এবং অস্তিত্ব রক্ষার লড়াই। এটি একটি মনস্তাত্ত্বিক লড়াই, আমাদের সুপ্রাচীন ঐতিহ্য, বর্তমানের জটিল বাস্তবতা এবং বিশ্ব আমাদের যেভাবে সংজ্ঞায়িত করতে চায় তার মাঝখানে দাঁড়িয়ে থাকা এক অমীমাংসিত সত্য।